কোনো আমলাদের বিরুদ্ধে, বেসামরিক আমলাদের বিরুদ্ধে কথা নাই কেন? সেনাবাহিনী অপরাধ করেছে, কিন্তু তাদের অপরাধ কতজন অপরাধ? এই 3টা নির্বাচনে যতগুলো উপজেলা, যতগুলো জেলা আছে, এই ডিসি ইউনেরা কি এটার জন্য দায়ী নয়? জেনারেল জিয়াকে দেখে কিছুটা উদ্বুদ্ধ ছিলাম। উনি একজন ক্যারিসম্যাটিক লিডার ছিল আমি বলবো। পড়াশোনা করে, পরিশ্রম করে বা চাকরি হওয়ার পর ট্রেনিং করে, সরকারি খরচে ট্রেনিং করে তারা মানুষের মতো মানুষ বা দেশপ্রেম হওয়ার কথা, কিন্তু তাদের মানে অফিসারদের এই নৈতিক অবক্ষয়টা কেন হলো? বা তারা আবার শুরুতে বলে যে দেশপ্রেমের উদ্যোগ নিয়ে তারা তো সেনাবাহিনীতে আসে, কিন্তু এটা কি দেশপ্রেম? আচ্ছা, প্রথম কথা হলো যে আমি সেনাবাহিনী ঢোকার সময় আমি বলেছি আমি দেশকে ভালোবাসি, দেশের কাজ করতে চাই। আমি আসলে জেনারেল জিয়াকে দেখে কিছুটা উদ্বুদ্ধ ছিলাম। উনি একজন ক্যারিসম্যাটিক লিডার ছিল আমি বলবো। আমি যখন ঢুকে যখন জেনারেল জিয়া প্রেসিডেন্ট জিয়া, তো কম বেশি সবাই বলে, আমি তো অনেক ইন্টারভিউ নিয়েছি আর্মিতে, কমিশন নাকি ভর্তি, কেন আর্মিতে আসছে, দু একজন ব্যক্তি ছাড়া সবাই বলে আর দেশপ্রেম। দেশপ্রেমটা আসলে তখন গড়ে ওঠে না। অ্যাকচুয়ালি দেশপ্রেম গড়ে ওঠার মূল কারণ হলো, গড়ে না ওঠার যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, দেশপ্রেম গড়ে ওঠে না। আমাদের শিক্ষা ব্যবস্থা কী আছে যেটা একজন মানুষের মধ্যে দেশপ্রেমটা ফুটে তোলে? কিছুই নাই। দ্বিতীয় কথা হলো যে তারা সেনাবাহিনীতে ঢোকার পরে তাদের মধ্যে আস্তে আস্তে কিন্তু দেশপ্রেম আসে, কম বেশি সমাজে আসে, এবং যত চাকরি বাড়তে থাকে দেশপ্রেম তার জন্য বাড়তে থাকে। এখন তারপরে জেনারেলগুলোদের কেন নৈতিক অবক্ষয় হলো? একটা ছেলে যখন কমিশন র্যাঙ্কে যোগ দেয় 19 বছর 20 বছর বয়সে, 3 বছর ট্রেনিং করে বের হয়, সে কিন্তু তখন কাদা থাকে না। যখন ঢুকে তখন তো ইট হয়ে যায়, কারণ মানুষের ভিত্তি কিন্তু প্রথম 20 বছরই মোটামুটি, এরপরে কিন্তু খুব কম চেঞ্জ হয়। সে সমাজে দেখছেটাকে, শিখছেটাকে দেখেন আপনি, এটা চিন্তা করতে হবে যে গার্বেজ ইন গার্বেজ আউট বলে না। তো সে সমাজে দেখছে যে তার বাবার কাছে ফোন আসছে মোবাইলে, বাবা দেখছে বাড়িওয়ালা, বাবা 5-6 বছর 7 বছর 8 বছরের বাচ্চাকে ধরিয়ে নিয়ে বলছো বাবা বাড়িতে নাই, বাবা হাঁটতে গেছেন। দেখছে বাবা মিথ্যা কথা বলছে। সে দেখছে মা হিন্দি সিরিয়াল দেখছে, মোবাইল বাচ্চা মা দেখে রেখে দিল। মোবাইলে ওটা শেষ হলো যখন সিরিয়ালটা, ফোন করে বলছে ভাবি সরি ভাবি, আমার বাসায় মেহমান ছিল, আমি আপনার ফোনটা ধরতে পারি নাই। দেখলো সে বাড়ির থেকে শিখলো মিথ্যা কথা বলা। সে যখন স্কুলে যায়, স্কুলে অঙ্ক করে কি দুধের সাথে পানি মিশিয়ে লাভ ক্ষতির অঙ্ক করায়, তার মানে সে প্রতারণা শিখছে। সে দেখছে তার বাবা ব্যবসা করে, ওখানে মিথ্যা কথা বলছে, ওখানে মাপে ওজনে কম দিচ্ছে। সে দেখছে তার বাবা ঘুষ দিয়ে ব্যবসায় বিল পাস করছে, সে দেখছে তার বাবা সরকারি আমলা ঘুষ নিচ্ছে। তার তো নৈতিক ভিত্তিটা গড়ে ওঠে না। আমাদের নৈতিক ভিত্তির একটা বড় অংশ হলো ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষা আমাদের শিক্ষায় নাই বলতে গেলে। আর মাদ্রাসা শিক্ষা যেটা আছে, মেইন স্ট্রিমের শিক্ষা ব্যবস্থা তো নাই, মূলধারার শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা শিক্ষা যেটা আছে ওটা কিন্তু যুগোপযোগী না, এবং প্রয়োজনীয় যা থাকা দরকার তার অনেকটাই নেই, আবার অনেক অপ্রয়োজনীয় কিছু আছে। সব কিছু মিলে একটা ছেলে যখন 25 বছর বয়সে গিয়ে পৌঁছায়, তার কিন্তু ওই মোটামুটি সে একটা শক্ত ইট হয়ে যায়। এখন সেনাবাহিনীতে ঢোকার পরে বিধিবিধান, প্রথা প্রচলন এবং আইন কানুন এত কঠোর যে সেনাবাহিনীর ভিতরে তার কোনো রকমের আর কোনো অনৈতিক কিছু করার সুযোগ হয় না, সাহস হয় না। কারণ কিছু করলেই ধরা পড়বে সে। যেমন আমরা যখন ক্যাডেট ছিলাম, আমাদের এক বন্ধু, সে এখন কাতারে আর সিনিয়র ক্যাপ্টেন, কাতারেই থাকে, মাঝে মাঝে আসে। সে শহরে গিয়েছে শুক্রবার দিন, ওখানে গিয়ে তার একটু জ্বর চলে এসছে। তার খালার বাসায় গেছে, খালা বলছে যে রাত্রেবেলায় জ্বর নিয়ে কি যাবি, থেকে যা, সকালবেলা যাস। সে রাত্রেবেলা না এসে পরের সকালে এসছে। এটার কারণে তাকে একাডেমি থেকে বের করে দেওয়া হয়েছিল। রিক্রুটমেন্ট করতে গিয়ে পয়সা খাওয়ার কারণে 5 জন সৈনিককে জেলে যেতে হয়েছে। তো এই যে আমাদের আইন কানুন, আমাদের বিধিবিধান, আমাদের প্রথা প্রচলন এত কঠোর, এই যাদের নামে ওয়ারেন্ট বেরিয়েছে 24, 25, 30 whatever নাম্বার, এতে একজনকে সেনাবাহিনীর ভিতরে কোনো অপরাধের জন্য ওয়ারেন্ট বেরিয়েছে। সব সেনাবাহিনী যখনই বেরিয়ে এসছে, NSI, DGFI, র্যাব, এখানে কিন্তু তারা করেছে। এরা কিন্তু কেউ সেনাপ্রধানের নিয়ন্ত্রণে না। আপনার র্যাব হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, আর NSI, DGFI হলো সরাসরি প্রধানমন্ত্রীর আন্ডারে। যখনই তারা সুযোগ পেয়েছে, ওই যে ছোটোবেলায় তারা নৈতিক শিক্ষা হয়নি, ওটার ফলে তারা আর মান ধরে রাখতে পারে না। তো আমি যেটা বলি যে
একটা প্রাইমারি স্কুলে গ্রামের হেডমাস্টার, তাকে কেউ ঘুষ দিবে? সুতরাং একজনকে এমন জায়গায় বসাইতে হবে যেখানে ঘুষ খাওয়ার বা অনৈতিক কিছু করার, দুর্নীতি করার সুযোগ আছে। তারপরে তার সততা দেখতে হবে, তার সাধুতা দেখতে হবে। তো অনেস্টি, আমি বলি যেটা, অনেস্টি ইন মোস্ট কেসেস ইজ ল্যাক অফ অপরচুনিটি। সততা আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রেই সুযোগের অভাব। সুযোগ পেলে যদি কেউ সৎ থাকে তাহলে বোঝা যাবে সে সৎ। আবার একজন অনেস্টি আর ইন্টিগ্রিটি আর একটা শব্দ আছে। তো ইন্টিগ্রিটি মানে হচ্ছে সাধুতা বলে। তো অনেস্টি আর ইন্টিগ্রিটির জন্য একটু ব্যতিক্রম আছে। এখন মনে করেন একজন লোক তার ছেলেকে জিজ্ঞাসা করলো যে বাবা তুমি রাস্তায় 1 কোটি টাকা পড়ে পেলা বা 10 লাখ টাকা পড়ে পেলা, তুমি কী করবা? ছেলে যদি বলে যে বাবা আমি ডাইনামে তাকে দেখবো কেউ নেই, তাহলে আমি নিয়ে নিজেই রেখে দিব। ঠিক আছে, এটা কিন্তু সে অনেস্ট, বাবার কাছে সে স্বীকার করেছে সে টাকাটা আত্মসাৎ, কিন্তু সে অনেস্ট। কিন্তু তার ইন্টিগ্রিটি নাই। ইন্টিগ্রিটি মানে হলো যেটা ঠিক, যেটা ন্যায়, যেটা বৈধ, সেটা কেউ দেখুক না দেখুক, জানুক না জানুক, শুনুক না শুনুক, আমি সেটা করব। এটা হলো ইন্টিগ্রিটি। তাহলে আরেকজনের রাস্তা করে পাওয়া টাকা এটা আমার টাকা নয়, সুতরাং আমি রাখবো না, আমি সরকারের কাছে দিয়ে আসবো জমা, আমি থানায় গিয়ে জমা দিয়ে আসবো, এই টাকাটা পেয়েছি। এটা হলো ইন্টিগ্রিটি। তো অনেস্টির ঘাটতি তো আছে, ইন্টিগ্রিটিরও ঘাটতি আছে। যার ফলে সুযোগ পেয়ে তারা এই অনৈতিক কাজ জড়িয়ে পড়ছে। ইমানের দুর্বলতা, নৈতিক শিক্ষার অভাব। পাশ্চাত্য দেশে ইমান নাই, নৈতিক শিক্ষা আছে সমাজ ব্যবস্থার মধ্যে, ওখানে হয় না। আচ্ছা ভাই, এই প্রসঙ্গে আরেকটা বিষয় যে পিনাকি ভট্টাচার্য যে আর্মি বা ডিজিএফআই এর বিষয়ে যে সোচ্চার বা খুনের সাথে জড়িতদের নিয়ে যে সোচ্চার বা ওয়াকারুজ্জামানের বিরুদ্ধেও অনেক সময় নিউজ করে, এটাকে আপনি কীভাবে দেখেন বা তার ভিডিও দেখা হয় কিনা? আমার এত দেখার সময় হয় না, তো আমি বেশ কিছু দেখেছি। আমি আসলে সবসময় মনে করি সেনাবাহিনীকে অথবা বিতর্কিত করার কোনো সুযোগ নেই। কোনো ব্যক্তি বিশেষের যদি কোনো দুর্বলতা থাকে, সমস্যা থাকে, তার বিরুদ্ধে সমালোচনা করা যেতে পারে। প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী কখনোই দায়ী হতে পারে না, বরং এই সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রতীক, ঐক্যের প্রতীক, এবং স্বাধীনতা যুদ্ধ শুরু করেছে সেনাবাহিনী, এবং আজ পর্যন্ত সেনাবাহিনীর অবদান বলে শেষ করা যাবে না। আমি জাস্ট যারা সেনাবাহিনীর সমালোচনা করে তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। 1972-75 সালে যে মধ্যে যে ফ্যাসিবাদ সরকার ছিল শেখ আওয়ামী লীগের সময়, সেই সময়ে যারা আমলা ছিল, যারা নির্বাচন করেছে 73-এ, তারা কি এই 293টা আসন আওয়ামী লীগে মানে জিতেছে? এগুলো তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং, কারণ তখন সারা দেশে জাসদ আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার। তো যারা এই আমলারা ছিল তারা কি দায়ী না? অপরাধ করেনি তারা? এরপরে যতগুলো ইলেকশন হয়েছে, অধিকাংশ ইলেকশনে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, গত 3 ইলেকশন যে নির্বাচন নিয়ে এত অপকর্ম হয়েছে, ডাকাতি হয়েছে, রাতের বেলা ভোট দিয়েছে, এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না। এই 54 বছরে কত লক্ষ লক্ষ কোটি টাকা যে বিদেশে পাচার হয়েছে, দুর্নীতি করে চুরি করা হয়েছে, তাদের বিরুদ্ধে কেউ কথা বলে না। মহিউদ্দিন খান আলমগীর জনতার মঞ্চ করেছে, সে মন্ত্রী হয়েছে। তো কোনো আমলাদের বিরুদ্ধে, বেসামরিক আমলাদের বিরুদ্ধে কথা নাই কেন? সেনাবাহিনী অপরাধ করেছে, কিন্তু তাদের অপরাধের কতজন অপরাধী? এই 3টা নির্বাচনে যতগুলো উপজেলা, যতগুলো জেলা আছে, এই ডিসি ইউনিয়নরা কি এটার জন্য দায়ী নয়? এই কারচুপি নির্বাচন, তো 3 নির্বাচনে কত ডিসি, কত ইউনিয়ন এটার জন্য দায়ী? একটা লোক তো একটা কথা বলে না। হ্যাঁ, তারা যেটা সেনাবাহিনী যেটা করেছে, আমি এটাকে কোনো অবস্থাতেই সমর্থন করি না, করলে আমি ট্রাইব্যুনালে মামলা করতাম না। কিন্তু এটা সেনাবাহিনীর শতকরা একজনও করেনি, বাকি 99 ভাগের ঊর্ধ্বে তারা কোনো অপরাধ করেনি। অথচ ভালোভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলা হচ্ছে, ব্যক্তি নিয়ে কথা বলে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে আমলারা, বেসামরিক আমলারা, গত 54 বছরে হাজার হাজার আমলা, তারা যে এত দুর্নীতি করেছে, ভোট ডাকাতি করেছে, যত লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে তার মধ্যে তারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে কেউ কথা বলে না কেন? এটা আমার কাছে বিস্ময়কর মনে হয়। এবং আমি বরাবরই বলে এসেছি যে ভারত জানে এই দেশের সেনাবাহিনী তাদের সবচেয়ে বড় শত্রু, তাদের এদের আধিপত্য বিস্তার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। এবং এই জন্য এই বিডিআর 57 জন অফিসার হত্যা করে মাথা মেরুদণ্ড ভেঙে দিয়ে, তারপর যোগ্য দক্ষ অফিসারদেরকে প্রমোশন না দিয়ে,
অযোগ্যতাকে প্রমোশন দিয়ে তার সেনাবাহিনীটাকে অনেকটা পঙ্গু করে দিয়েছে। কিন্তু আজ পর্যন্ত এই কয়টা লোকের বিরুদ্ধে শুধু সেনাবাহিনীর বদনাম করা হচ্ছে, আর যারা এই দেশের আজকে এই দুরবস্থার জন্য বহুলাংশ দায়ী তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না কেন? আমি এটাকে ভালোভাবে দেখি না। সেনাবাহিনী জনগণ মুখোমুখি করা, সেনাবাহিনীকে বদনাম করাটানো, এগুলো আমি একটা ভারতীয় অপপ্রচারের অংশ হিসেবে মনে করি। এখন তারা কী উদ্দেশ্য করছে, পিনাকি এবং ইলিয়াস সাহেব, এটা ওনারা ভালো বলতে পারবেন। তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে আমি বলবো না। তা আমাদের দেশে দেশি যারা ইউটিউবার আছে এবং দেশে যারা ফেসবুকে লেখালেখি করে, গণমাধ্যমে লেখালেখি করে, তারা যেইভাবে করছে এটা আমি মনে করি এটা ভারতের মদতপুষ্ট, এবং তারা অধিকাংশ আমাদের গণমাধ্যমের একটা বিশাল অংশ, তারা সবাই ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে। কিন্তু সেনাবাহিনীকে নিয়ে ঢালাওভাবে কোনো বিতর্ক করার কোনো সুযোগ নাই।